আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প স্মৃতির মন্থন। গল্পটি তাহলে শুরু করি। বারান্দায় দাঁড়িয়ে মন দিয়ে বৃষ্টি দেখতে দেখতে তোমার কথা ভাবছিলাম। কতক্ষণ ধরে বিভোর হয়ে দাঁড়িয়েছিলাম জানি না। সেই প্রথম দেখা থেকে ভালোবাসা, বিয়ে, তারপর ফুলশয্যা, সন্তান, সংসার, আরও কত কী। এইসব চিন্তা করতে করতে হারিয়ে গিয়েছিলাম অতীতের পৃষ্ঠায়। জীবন্ত হয়ে চোখের সামনে দেখা দিতে লাগলো টুকরো টুকরো দৃশ্যগুলো। তুমি আমি দুজনে মিলে হানিমুনে যাওয়া, তোমার পাহাড় ভালো লাগতো বলে নৈনিতাল গিয়েছিলাম। তারপর 2 বছর বাদে তোমার কোল আলো করে এলো আমাদের প্রথম কন্যা সন্তান তানিয়া। আমাদের দুজনের চোখে তখন স্বপ্ন মেয়েকে ঘিরে বেশ সুন্দরভাবে চলছিল সব কিছু। কিন্তু ভগবানের বোধহয় সহ্য হলো না আমাদের এই সুখ। তানিয়ার মাত্র 3 বছর বয়সেই তুমি আমাদের ছেড়ে চলে গেলে মৃত্যুর হাত ধরে পরপারে। আমার চোখে নেমে এলো কালো অন্ধকার। মনে পড়ে যাচ্ছে সেই মোটর দুর্ঘটনার কথা। ফিরছিলাম তোমার বাপের বাড়ি থেকে। আশ্চর্যজনকভাবে আমরা বেঁচে গেলাম। আর তুমি আমাদের দুজনকে ছেড়ে চিরতরে হারিয়ে গেলে। তোমার রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত দেহটা এখনো চোখ বুজলে দেখতে পাই। তারপর কি কষ্ট করে মেয়েকে মানুষ করেছি। সবাই বলেছিল আবার বিয়ে করতে, প্রতিজ্ঞা করেছিলাম। আর যাই করি, আমার মেয়েকে সৎ মা এনে দেব না। দিন কাটতে লাগলো খুঁড়িয়ে খুঁড়িয়ে, শুধু তানিয়ার মুখ চেয়ে বেঁচে থাকা। তানিয়া বড় হলো, চাকরি পেল, আমার মুখ চেয়ে বিয়ে করতে চাইতো না। ও যাকে ভালোবাসতো সেও ওর অফিসে কাজ করত। একদিন ওরা দুজনে মিলে আমাকে বলল ওরা বিয়ে করবে যদি আমি ওদের সঙ্গে গিয়ে থাকি। অনেক কষ্টে ওদের রাজি করালাম। কথা দিলাম সপ্তাহে একদিন গিয়ে থাকবো ওদের বাড়ি। ওদের বিয়েটা দিয়ে দিলাম। একটু হালকা বোধ করলাম। শোবার ঘরে তোমার ছবিটা টাঙানো থাকতো। ছবিটার সামনে দাঁড়িয়ে আজ কেঁদে ফেললাম। এতদিন শুধু মেয়ের চিন্তায় অন্য কোনো চিন্তা মাথায় ঠাঁই দিতাম না। ছবিটার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললাম, তোমার আদরের মেয়েকে আজ শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলাম। এবার থেকে এই বাড়িতে শুধু তুমি আর আমি। ছবিতে তোমার হাসিটা যেন আরও একটু চওড়া হলো। হয়তো আমার দেখার ভুল। বৃষ্টি এখনও সমান তালে পড়ে চলেছে। আমার কিন্তু সেদিকে কোনো হুঁশ নেই, কেননা আমার মনের ভেতর হয়ে চলেছে সিনেমার ফ্ল্যাশব্যাক, যা আমার মনকে কখনো হাসাচ্ছে আবার কখনো কাঁদাচ্ছে। বৃষ্টির ঝাপটা আমার শরীরকে ভেজাচ্ছে। ইদানিং যেন শরীরে তেমন জোর পাই না। বুঝতে পারছি বয়স বাড়ছে। হঠাৎ পিঠে নরম হাতটার স্পর্শ পেতেই চমকে উঠে পিছু ফিরে দেখি তুমি। কখন চুপিসারে পিছনে এসে দাঁড়িয়েছ। এক মুহূর্তের মধ্যে বাস্তবে ফিরে এলাম। মনে হলো জেগে জেগে স্বপ্ন দেখছি না তো। কেননা এ তো হবার নয়, কারণ বহু বছর আগেই আমার বন্ধন ছেড়ে তুমি আমাকে একলা ফেলে ওই কালো মেঘলা আকাশের বুকে হারিয়ে গেছো। কিন্তু স্পষ্ট হাতের পরিচিত ছোঁয়া অনুভব করেছি কয়েক সেকেন্ডের জন্যে। তবে কি আমার মনের ভুল, না আমার চিন্তা শক্তি, যা তোমাকে এত দিন পরে মহাসিন্ধুর ওপার থেকে ডেকে নিয়ে এসেছিল কয়েক মুহূর্তের জন্যে? বৃষ্টিটা এই সময় আরও জোরে এলো। হৃদয়ের গভীর থেকে কে যেন বলে উঠল, এই বয়সে বৃষ্টিতে ভিজো না, শরীর খারাপ করবে। ভাঙা মনটা নিয়ে অশক্ত শরীরে ঘরের মধ্যে ধীরে ধীরে ঢুকে এলাম। তাহলে তুমি এখনও আমাকে ছেড়ে যেতে পারোনি, আমার আশেপাশে রয়েছ। এখন মাঝে মাঝে তোমার উপস্থিতি আমি বুঝতে পারি, যেমন একটু আগেই অনুভব করলাম তোমাকে। চোখ দুটো ছলছল করে উঠল আমার। আর দেরি কেন? এখন তো এই পৃথিবীতে আমার তেমন কোনো প্রয়োজন নেই। এবার আমাকে তোমার কাছে ডেকে নাও। বিছানায় বসে নীরবে কেঁদে চললাম। এই সময় শাড়ির একটা খসখস শব্দ কানে ভেসে এলো। কেউ যেন সিঁড়ি ভেঙে দোতলায় আসছে।
পরক্ষণেই বাটিতে মুড়ি আর গরম বেগুনি নিয়ে আমার স্ত্রী এসে সামনে দাঁড়ালো। তারপর আমার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, কি এমন গল্প লিখছ যে নিজেরই চোখ জলে ভরে উঠেছে? ঠিকই তো, গল্প লিখতে লিখতে গল্পের চরিত্রদের মধ্যে কখন নিজেই ঢুকে পড়েছি বুঝতে পারিনি। সত্যি, যাদের স্ত্রীর অকাল মৃত্যু হয় তাদের কত কষ্ট। সবাই তো আর নতুন করে বিবাহ বন্ধনে আবার জড়িয়ে পড়ে না। মনে মনে ঠিক করলাম, দুঃখের গল্প আর লিখব না। লেখার খাতা সরিয়ে রেখে দুজনে মুড়ির বাটি থেকে খাওয়া শুরু করলাম। স্ত্রী শ্রাবণী বলে উঠল, খাওয়া শেষ করে গল্পটা একবার পড়ে শুনিও তো। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে শঙ্কর চ্যাটার্জি, পাঠে জয়তী। ধন্যবাদ।